কি করব বাবা? এখন আমি কি করব? মৈথির ভাই মোহজিৎ এগিয়ে এলো। পেশায় তিনিও একজন পুলিশ কর্মকর্তা। কাঠমান্ডু ব্রাঞ্চ। মৈথিকে বলল, জানিয়ে দাও, তাদের জানা উচিত। মনকে শক্ত করো। মৈথি পারছে না মনকে শক্ত করতে। সে শূন্যে তাকিয়ে আছে। আজীবনের তরে অপরাধী হয়ে গেল সে। তবে দেশের উপর মহল গরম হয়ে উঠেছে। ইতিমধ্যেই নাগরকোট থেকে লাইভ টেলিকাস্ট হচ্ছে নিউজ। 3টে স্পেশাল টিম খুঁজে নেমেছে ওদের। তবে সে বেশ দেরি হয়ে গিয়েছে। চতুর এবং হিংস্র গাউনফুল টিম টেররিস্টদের উদ্দেশ্যে সবার কাছে পরিষ্কার। এখন তারা অপেক্ষায় আছে গাউফুল টিম থেকে আসা চিঠির। পররাষ্ট্রমন্ত্রীর সাথে কথা হয়েছে সাংবাদিকের। তার মন্তব্য পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে। এখন শুধু ওদের খোঁজ চলুক। নেপালের এই উত্তাল আবহাওয়া তখনও টের পায়নি মির্জা পরিবার। গতরাতে ইনায়ার সাথে যখন ভিডিও কলে কথা হয়েছিল বাড়ির সবার, তখন তারা বিন্দু মাত্রও টের পায়নি ইনায়া বান্ধবীদের সাথে মিলে তাদের সাথে মিথ্যাচার করেছে। হাসি মুখে ইনায়াকে গুড নাইট জানিয়ে নিশ্চিন্তে মনে ঘুমোতে গিয়েছে সবাই। এখন সময় সকাল 8টা। ব্রেকফাস্ট টেবিলে মির্জা পরিবারের ছোট বড় সবাই। কথা হচ্ছিল ইনায়াকেই নিয়ে। পরি মেয়েকে কল করতে চাইলে বাদশাদে ইসমাম বলে, মেয়েটা কাল রাতে বলল মাথা ব্যথা করছে, ঘুমাবে। এখন তো মাত্র 8টা বেজেছে, কল করো না, আরো পরে। পরি আর করল না ফোন। ব্রেকফাস্ট সেরে ইহান শুভ্র পাঞ্জাবির হাতা গুটিয়ে নিতে নিতে বাড়ির পার্কিং হাউসের দিকে যাচ্ছিল। গত রাতে ঘুম হয়নি ঠিকভাবে। খানিকটা বিধ্বস্তই লাগছে তাকে। গাড়ির কাছে গিয়ে ইহান দেখল সে চাবি আনেনি গাড়ির। ঘুরে দাঁড়াতেই হঠাৎ তার ফোন বেজে উঠল। মিসেস মৈথির ফোন কল। ইহানের ভ্রু কুঞ্চিত হয়। সকাল সকাল আন্টির ফোন কেন? আবার কি উল্টোপাল্টা আবদার করছে ইনায়া? বড় বাবা আর ছোট বাবা ওর ইমোশনাল ব্ল্যাকমেলের গলে গিয়ে ট্যুরে যাওয়ার অনুমতি দিয়ে ঝামেলায় ফেলেছে ইহানকে। ওখানে গিয়ে উঠছে বেশ, ধমকাতে হবে আচ্ছা মতো। ইনায়া এক দৃষ্টিতে তাকিয়ে আছে প্রীতমের দিকে। প্রীতমের বলা শেষ কথাটা যার পরিণতি সম্ভবত মৃত্যু। শুনে ইনায়ার কান্না থেমেছে। খুব কাছ থেকে মৃত্যুর গন্ধ নিচ্ছে সে। ওদের হাতের ওই আগ্নেয়াস্ত্রগুলি এখানে থাকা প্রত্যেকের ভয়াবহ মৃত্যুদূত। একটা বুলেটে ইনায়া সহ এখানে সবাই শেষ। আর কি দেখতে পাবে উন্মুক্ত ধরণীকে? এজন্য বুঝি ইনায়া সেদিন এতটা উগ্রতা দেখিয়েছে বড় বাবার সাথে। ওকে মৃত্যু টানছিল। বেশ হয়েছে, আক্ষেপ নেই ইনায়ার। সবার সাথে বেয়াদবি করার ফল পাচ্ছে সে। কিন্তু পরক্ষণেই কান্না পেয়ে গেল। সামান্য বেয়াদবির শাস্তি মৃত্যু? প্রীতম ইনায়ার থেকে চোখ সরিয়ে নেয়। মেয়েটাকে দেখেই মনে হচ্ছে মনে মনে মেয়েটা শেষ। এভাবে সরাসরি মৃত্যুর কথাটা বলা উচিত হয়নি। তারা যে রুমে আটক, সেখানের জানালার ফাঁক দিয়ে ভোরের আলো ভেতরে ঢুকছে। এখন আর রুমটা অন্ধকার নয়, বেশ আলো আছে। প্রীতম ঘাড় ঘুরিয়ে একে একে রুমের সবার দিকে তাকায়। এদের সে চেনে না, নিশ্চয়ই তার মতো কোনো ট্যুরিস্ট। জেগে উঠেছে সবাই। হাত বাঁধা অবস্থাতেই নড়ে চড়ে উঠে বসেছে। ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে প্রীতমের দিকে। হঠাৎ নাক ডাকার আওয়াজ হয়। বিকট অদ্ভুত কুৎসিত শব্দে আতঙ্কিত ভীত বন্দিরা চমকে ওঠে। চমকায় ইনায়া। প্রীতম শুধু স্বাভাবিক ভঙ্গিতে বসে আছে। জামি নাক ডাকছে। এখনো অবধি সে টের পায়নি তার সাথে কি হয়েছে। যে ইনজেকশনটা ওকে পুশ করা হয়েছিল তাতে লম্বা ঘুম হয়েছে তার। জামির নাক ডাকার শব্দ জোরালো হয়। সবাই এবার বেশ বিরক্ত। এমনিতেই জান নিয়ে টানাটানি, তার উপর এই শব্দ দূষণ। মৃত্যুর আগে শেষবারের মতো মনোযোগ দিয়ে যার যার সৃষ্টিকর্তার কাছে প্রার্থনাও করতে পারছে না তারা। প্রীতম সবার অভিব্যক্তি বুঝল। একটা দীর্ঘশ্বাস ফেলে পায়ের কাছে শুয়ে থাকা জামিকে খুঁচিয়ে বলল, জামি ওঠ। জামি অস্ফুটে কি যেন বলে আবারও তন্দ্রায় তলিয়ে গেল। প্রীতম দাঁতে দাঁত চেপে পা দিয়ে জামির পেটে সুরসুরির মতো দিতেই জামির ঘুম ভাঙল হাসতে হাসতে। ঘুম ঘুম চোখে বলল, জ্বালাচ্ছিস কেন? মিশফাকে স্বপ্ন দেখলাম ওর স্বামী ওকে গুলি করেছে। গুলি খাবো একটু পর আমরা। চোখ মেলে তাকা ইডিয়েট।
ইহান শান্ত ভঙ্গিতে দাঁড়িয়ে রইল কিছুক্ষণ। শরীরটা ভীষণ দুর্বল লাগছে বলিষ্ঠ দেহি ওই মানুষটার। একটা দম নিয়ে সে হন্তদন্ত হয়ে ঘরের দিকে ছুটল। হঠাৎ আবার ফিরে আসাতে আলোড়িত পরিবেশ অবাক হলো। ইহান ওদের সামনে দাঁড়ালো না, সোজা দোতলায় চলে গেল। ইরফান নিজের ঘরেই ছিল। দাদানকে নিজের ঘরে দেখে অবাক চোখে তাকালো। ইহান সরাসরি ওর সামনে গিয়ে বলল, পাসপোর্ট বের কর, দুটো টিকিট কাট, আমরা নেপাল যাচ্ছি। ইরফান ভ্রুকুচকে তাকিয়ে আছে, গা ছাড়া ভাব নিয়ে বলল, নেপাল? কোন দুঃখে? ট্যুর? তবে চলো সুইজারল্যান্ড যাই। ইহান ভাইয়ের দিকে শান্ত চোখে তাকিয়ে আছে। অত্যন্ত ধীরে সে বলল, ইনায়াকে পাওয়া যাচ্ছে না ইরফান, ফার্স্ট, আমাদের সময় নেই। ইরফান বোকার মতো তাকিয়ে আছে দাদানের দিকে। তার মনে হলো হঠাৎ কেউ তার গায়ে তীর ছুড়ল, একপাশে হেলে পড়েছে যেন। ইহান অত্যন্ত স্বাভাবিক উঁচু গলায় ডাকতে থাকে ইনশিরাহকে। ইনশিরাহ ছুটে আসে। সে ভীষণ অবাক হলো দাদান এভাবে ডাকাতে। ইহান ঘরের দরজা ভেজিয়ে দিয়ে বলে, যা বলছি কোনো রিয়াক্ট না করে চুপচাপ শুনবি। ইনুকে পাওয়া যাচ্ছে না, আমি আর ইরফান নেপাল যাচ্ছি। এখানে সব দায়িত্ব তোর। ছোট বাবা আর ছোট মাকে যাতে, ছোট বাবা আর ছোট মা যাতে টের না পায়, কিছু ভুলিয়ে রাখবি তাদের। সব নিউজ চ্যানেল ব্লক করে রাখ, সব ধরনের নেটওয়ার্ক কানেকশন কিছু সময়ের জন্য অফ করে রাখ। পাপা আর বড় বাবাকে আমি বলবো, মাম্মা আর বড় মাকে তুই সুযোগ বুঝে বলে দিস। এখন ওনাদের ইমোশনাল সিন সহ্য হবে না আমার। ইনশিরাহ তাকিয়ে আছে দাদানের দিকে, তারপর তাকায় ইরফানের দিকে। ইরফানকে কেমন উদ্ভ্রান্ত লাগছে। পাসপোর্ট বের করে অনলাইনে টিকিট কাটছে, সব কিছু করছে রোবটের মতো। লাফিয়ে লাফিয়ে তার শার্ট গায়ে চাপিয়ে ইহানকে বলে, চলো ফাস্ট। ইনশিরাহ শুধু ওদেরই দেখছে। ইহান তার বোনের দিকে তাকিয়ে বলে, লোকেশি, জানি কাজটা খুব টাফ হবে তোর জন্য, বাট করতেই হবে তোর। কিচ্ছু হবে না আমাদের ইনুর। কেঁপে উঠে মুখ চেপে ধরল ইনশিরাহ। বিকট চিৎকার গোঙানির মতো শোনালো ওর। ইহান বোনের দিকে সহানুভূতির দৃষ্টি দিয়ে তাকায়। ইরফান চেঁচিয়ে ওঠে ইহানের ওপর, প্লিজ চলো দাদান, ও সামলে নেবে, প্লিজ। জামি তড়াক করে চোখ মেলে তাকালো। 2 মিনিটের মতো আশেপাশে তাকিয়ে যখন কিছুই বুঝলো না, তখন প্রীতম বলল, আমাদের কিডন্যাপ করা হয়েছে। জামি বড় বড় নিঃশ্বাস নিচ্ছে। এতক্ষণে সব তার মনে পড়েছে। হাঁপাতে হাঁপাতে আশেপাশে তাকায় সে। সব অপরিচিত মুখ। ঘুরে ফিরে চোখের দৃষ্টি ইনায়ার দিকে যেতেই জামি আঁতকে উঠল ভীষণ। অতটা চমকায়নি সে কিডন্যাপ হবার খবর শুনেও। মুখ হা হয়ে গেল ওর। বলল, এখনো তুমি? ইনায়া তাকিয়ে আছে, চোখের দৃষ্টি ঘোলাটে তার। মুখ এভাবে দীর্ঘ সময় ধরে বন্ধ। পানির তৃষ্ণা পেয়েছে ভীষণ। প্রীতম চুপচাপ বসে আছে। হঠাৎ একজন বন্দি বলে উঠল, ওরা কারা যারা আমাদের আটকেছে? প্রীতম মেঝের দিকেই দৃষ্টি দিয়ে বলল, গঙ্গোপ্পর লোক। গঙ্গপ্প? সুরিনামের গঙ্গপ্প? হুম, কিন্তু তার তো ফাঁসির রায় হয়েছে। ওরা গঙ্গোপ্পর লোক, আমাদের সবাইকে হস্টেজ বানিয়েছে। লোকগুলোর মুখ হা হয়ে গেল। মৃত্যুর ভয়ে তারা এমনিতেই অস্থির, তার উপর এই টেরোরিস্টদের নাম। একজন কান্না মিশ্রিত কণ্ঠে বলল, কিন্তু আমাদের কেন কিডন্যাপ করলো? আমরা তো বিদেশি। প্রীতম বিরক্ত হয়ে বলল, বোকা আপনি, বুঝতে পারছেন না? এটা এখন আন্তর্জাতিক ইস্যু হয়ে দাঁড়াবে। আমাদের দেশগুলো থেকে নেপাল সরকারকে চাপ দেওয়া হবে আমাদের জানের বিনিময়ে গঙ্গোপ্পর মুক্তি। কথা বাড়ালো না আর প্রীতম। একটা দীর্ঘশ্বাস ফেলল শুধু। বোন দুটোর মায়াবী মুখগুলো চোখের সামনে ভেসে উঠছে বারবার। তখনই কানে ভেসে এলো ইনায়ার কুই কুই আওয়াজ। ওরা সবাই ইনায়ার দিকে তাকালো। ইনায়া কাঁদছে। প্রীতম সহানুভূতি মাখা চোখে ওর দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে চোখ সরিয়ে নেয়। জামি চোখে মুখে বিরক্তি ভাব ফুটিয়ে বলে, তুমি কি করছিলে ওইখানে এত রাত্রে? নিশ্চয় ফরফর করে উড়ে বেরিয়েছিলে। প্রীতম জামির দিকে রাগী চোখে তাকালো। জামি থামলো না, বলতে লাগলো, আর তোমার মুখে কি হলো? ওরা আমাদের মুখে তো স্কচ টেপ মারেনি, নিশ্চয় ফটর ফটর করছিলে বেশি। জামি স্টপ।
প্রীতম ধমকে ওঠে। জামি দমে যায়। ইনায়া নিশ্চুপ কেঁদেই যাচ্ছে। বন্দীদের মধ্যে থাকা বাকি বিদেশি মেয়েগুলোও কাঁদছে। জামি কিছুক্ষণ উসখুস করে প্রীতমকে ফিসফিসিয়ে বলে, ও তোর পিছু নিচ্ছে না, তুই ওর পিছু নিচ্ছিস। প্রীতম জামির দিকে তাকিয়ে আছে। হাত খোলা থাকলে এক ঘুষিতে ওর চেহারাটাই প্রশ্নবোধক চিহ্ন বানিয়ে দিত। ভাবছে প্রীতম। মেয়েগুলো সব ইনিয়ে বিনিয়ে কাঁদছে। সব থেকে বেশি শোনাচ্ছে ইরফান মির্জার বোনের কান্নার আওয়াজ। প্রীতমের হাত খোলা হলে প্রথমেই এই মেয়েটার মুখ থেকে টেপ সরিয়ে দেবে, যাতে ভালো করে কাঁদতে পারে। অদ্ভুত সব চিন্তা ভাবনা আসছে প্রীতমের। মস্তিষ্ক অচল হয়ে গেলে যা হয় আর কি। শেষ কখন শরীর খাদ্য গ্রহণ করেছিল? সবার মুখের দিকে তাকাই সে। সবাই তাকিয়ে আছে তার দিকে। একে অপরের চেহারা দেখাদেখি করা ছাড়া আর কী বা করার আছে? জামি একটু পরপর বিরক্তিতে মুখ দিয়ে বর্গীয় শব্দ করছে। তাকাচ্ছে মেয়েগুলোর দিকে। ওদের নাকি কান্নার যন্ত্রণায় জামির সুরাপাত ভুল হচ্ছে। 13 জন বন্দির মধ্যে ইনায়া সহ 5 জন মেয়ে, বাকিরা পুরুষ। জামি এবং প্রীতম বাদে বাকিরা মধ্যবয়সী। সময় গড়ায়। এক একজন নিজেদের মৃত্যুর আতঙ্ক নিয়ে নিশ্চুপ দীর্ঘশ্বাস ফেলছিল। তখন চলে যাওয়ার পরে ওই টেরোরিস্টগুলো আর একটিবারের জন্যও আসেনি এই ঘরে। ওরা ওদের কোথায় রেখেছে তা বুঝতে পারছে না প্রীতম। এখান থেকে কিভাবে বেরোবে, বা বেরোলেও আদেও জান বাঁচিয়ে ফিরতে পারবে কিনা, তার সাথের এই মানুষগুলোকে কিভাবে সাহায্য করবে, এসব ভেবেই মাথা ছিঁড়ে যাচ্ছে প্রীতমের। এতগুলো অসহায় মানুষকে ফেলে আগে নিজের জান বাঁচিয়ে পালাবে এমন কাপুরুষ প্রীতম নয়। আপুর কথা মনে পড়ছে প্রীতমের। বেচারি এসব জানতে পারলে কি করবে? আদেও ঠিক থাকতে পারবে? আপুকে সামলানোর জন্য একজন শক্তপোক্ত মানুষও তো নেই। হুট করে শওকত ওয়াসিদের কথা মনে পড়ল প্রীতমের। দুলাভাই সব সময় একটা কথা বলতো, প্রীতম, বিপদ হচ্ছে একটা পাজেল বোর্ড, বুদ্ধি দিয়ে সলভ করতে হয়। গায়ের শক্তি সেখানে আংশিক ভূমিকা রাখে। মাইন্ড ইট। প্রীতম চাইছে না এই বিপদের কাছে কাবু হতে। তাকে ঠান্ডা মাথায় ভাবতে হবে। হাত পা ছেড়ে বসে থাকাটা নেহাত বোকামি। চেষ্টা তাকে করতেই হবে। দরজার নব ঘোরার শব্দ হয়। মেয়েগুলো কান্না থামিয়ে জড়সড় হয়ে বসে। আতঙ্কে বারবার ঢোক গিলছে মেয়েগুলো। ওরা যদি উল্টো পাল্টা কিছু করে, অসহায়ের মতো একজন আরেকজনকে দেখছে তারা। 3 জন লোক দুটো বিশালাকার বাক্স নিয়ে ঘরে ঢোকে। এই 3 জন নতুন, সম্ভবত এখানে পালা করে থাকছে এরা। লোক 3 জন ঢুকে বক্সগুলোকে ওদের সামনে ফেলে রাখে। সবাইকে দেখে তীক্ষ্ণ দৃষ্টিতে মেয়েগুলোকে তাড়িয়ে তাড়িয়ে দেখছে। চোখ দিয়ে গিলে খাচ্ছে যেন। ইনায়া গুটিয়ে যায়। বুকের ওপর স্কার্ফ নেই তার। লোকগুলো সেখানে দৃষ্টি দিচ্ছে বারবার। চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ছে ইনায়ার। তার বোন বলছে খুব খারাপ কিছু হতে চলেছে তার সাথে, যা মৃত্যুর থেকেও ভয়াবহ। মাম্মা পাপা বাড়ির সবার চেহারা চোখের সামনে ভেসে উঠছে ইনায়ার। 3 জন জঙ্গির মধ্য থেকে একজন ওদের সবার দিকে তাকিয়ে বলে, এখন চুপচাপ খেয়ে নেবে সবাই, অন্য কোনো প্রশ্ন নয়। জামি তখন বলে উঠল, একটা প্রশ্ন আসতে। লোকটা জামির দিকে অগ্নি দৃষ্টিতে তাকালো। জামি দমে যায়। কয়েক মুহূর্ত চুপ থাকতে পারে যদিও। আবারও বলে ওঠে, হাত খুলে না দিলে আমরা খাবো কি করে? লোকটা হেসেছে সম্ভবত। মাস্ক পরিহিত থাকায় ঠিক বোঝা গেল না। জামির কথার জবাব না দিয়ে বাকি 2 জনকে চোখ দিয়ে ইশারা করতেই ওরা একজন গিয়ে মধ্যবয়সী এক পুরুষের হাত খুলে দেয় এবং একটা মেয়ের হাত খুলে দেয়। তারপর বলে, ওরা 2 জন তোমাদের খাইয়ে দিবে, নিজেদের এত বুদ্ধিমান ভাবার দরকার নেই। জামির সাথে সাথে বলে উঠল, আর ওয়াশরুম পেলে তখন ওরা 2 জন হেল্প করবে? লোকগুলো বেশ বিরক্ত বোঝাই যাচ্ছে। প্রীতমের ইচ্ছে করছে জামি নামের এই রেডিওটার সুইচ টিপে অফ করে দিতে। তুমি অনেক ভুগিয়েছ আমাদের, তোমাকে তুলে আনতে আমাদের 2 জন লোকের ঘাম ছুটে গিয়েছে। তারা তোমার প্রতি ক্ষুব্ধ। বেশি কথা বললে তোমাকে স্পেশাল কেয়ারে নিয়ে যাওয়া হবে। জামি একটা ঢোক গিলল। প্রীতম আর চোখে ইনায়াকে এক পলক দেখল। তারপর লোকটাকে বলল, দেখুন, আমরা আপনাদের সাথে
কোঅপারেট করছি। হ্যাঁ, আপনারা প্লিজ ওই মেয়েটার মুখ থেকে ওটা সরিয়ে নিন। ওকে একটু পানি খেতে দিন প্লিজ। লোক তিনজন ইনায়ার দিকে তাকালো। আবারও সেই লোলুপ দৃষ্টি। ইনায়া চোখ বন্ধ করে ফেলে, তার গা ঘিন ঘিন করছে। একজন এগিয়ে এসে ইনায়ার মুখ থেকে টেপটা এক টানে সরিয়ে ফেলতেই ইনায়া একটা লম্বা শ্বাস ফেলল। হাঁপাতে হাঁপাতে বলল, পানি। লোকটা ওকে পানি খেতে দিয়ে আরো একবার ইনায়ার বুকের দিকে দৃষ্টি দিল। মেয়েগুলোর মধ্যে সব থেকে কম বয়সী সতেজ দেখতে ইনায়া। পৈশাচিকতা সুরসুরি দিচ্ছে পিশাচগুলোর মনে। যে দুজনের হাত খুলে দেওয়া হয়েছিল, দুজন জঙ্গি ওদের দুজনের মাথায় বন্দুক ঠেকিয়ে বলল, এখানে বোতলে দুধ আর ডিম রাখা আছে, আগে নিজেরা খাবে, তারপর এক এক করে বাকিদের খাইয়ে দিবে। জামি হতাশ হলো, ভীষণ ভীষণ হতাশ হলো। মাত্র এক বোতল দুধ আর একটা ডিম। থার্ড ক্লাস গরিব টেরোরিস্টের দল, কিন্তু মুখে কিছুই বলল না। চুপচাপ উদাস চোখে তাকিয়ে রইল বাক্সটার দিকে। মধ্যবয়সী পুরুষ লোকটি ছেলেদের আর মেয়েটা সব মেয়েদের খাইয়ে দিল। জামির মন ভরল না অতটুকু খাবারে, কিন্তু সে নিজেকে সান্ত্বনা দিয়ে রাখল। ইনায়া দু চোখ বন্ধ করে দেওয়ালে পিঠ ঠেকিয়ে হাঁপাচ্ছে। এই দুধ না খাওয়ার জন্যে কত লুকোচুরি খেলেছে মেজো মায়ের সাথে। ডিম খাবে না তাই কত জানালা দিয়ে টুপ করে ফেলে দিয়েছে, কত কত খাবার নষ্ট করেছে। আর আজ লোক তিনজন চলে গেল, ওরা পড়ে রইল চুপচাপ। ইনায়ার কান্না থেমেছে এখন। কতক্ষণই বা কাঁদতে পারে একটানা। শরীরে খানিকটা খাদ্য ঢোকায় সবাই একটু টনমনে হলো, কিন্তু চুপচাপ শূন্যে তাকিয়ে থাকা ছাড়া তাদের আর উপায় কি? বাইরে লোকগুলো পাইচারি করে, ওরা কতজন প্রীতম বুঝতে পারছে না। এখান থেকে বেরোনোর একটা চেষ্টা করলে কতটুকু সফল হবে নাকি হিতে বিপরীত হবে তা নিয়ে প্রীতম সন্দিহান। জামি কিছুক্ষণ চুপ করে বসেছিল, এখন আবারও মোড়াতে শুরু করেছে। প্রীতম কপাল কুঁচকে ওর দিকে তাকায়। জামি মুখটাকে কাচুমাচু করে রেখে বলল, পেটের কাছটাই চুলকাচ্ছে, একটু পা দিয়ে চুলকে দিবি? ইসমাম আজ বাড়িতেই, ছুটির দিন তার। পরি চেম্বারে 3 ঘন্টা সময় দিয়ে বাড়িতে চলে এসেছে। গোটা বাড়ির অন্তর্জাল সংযোগ বিচ্ছিন্ন করে ফেলেছে ইনসি রাহু নিউজ চ্যানেল, সবকটা ব্লকড। ইসমাম আর পরীকে দোতলার লাইব্রেরিতে হাসি খুশি দেখে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারেনি সেখানে। সেই যে ঘরে ঢুকেছে আর ঘর থেকে বেরোয়নি ইনসি রাহু। বিছানায় উপর হয়ে শুয়ে আছে, একপাশে তার ফোনটা লাগাতার বেজে চলেছে। ইনসি রাহু এবার ফোনটা হাতে নিল, চোখ মুছল হাতের পিঠ দিয়ে, তারপর ফোনটা কেটে দিল সে। ওপাশের ব্যক্তির চোখে মুখে ক্ষোভ ফুটে উঠল। বিষাক্ত নিঃশ্বাসের সাথে একটা বাক্য বেরোলো, এই ভাবের জন্যই তো আরো ভুগবে তুমি। বাড়ির পরিবেশ থমথমে, ভেতরে ভেতরে সবাই ভেঙে চুরে শেষ হয়ে যাচ্ছে, তবুও আহাজারি করতে পারছে না কেউ। এসব জানতে পারলে পরীকে আর সামলানো যাবে না। ঋতু নামাজে দাঁড়িয়েছে, আলো বেরিয়েছে বাড়ি থেকে। স্বামীনের সাথে কথা বলতে হবে। স্বামীন ইলহাম কেউই বাড়িতে ফেরেনি, দুজনেই অফিসে নিউজ চ্যানেলের সামনে বসে আছে, অপেক্ষার প্রহর গুনছে। আলোকে অফিসে দেখে স্বামীন ধমকে উঠল, তুমি এখানে কেন এসেছো? বাড়িতে থাকতে বললাম তো। ইসমাম আর পরীর কাছে ফোন দিলে ধরছেন না, কারোর সাথে যোগাযোগ করতে পারছি না, কিভাবে নিশ্চিন্তে বসে থাকবো আমি? গলাটা কাঁপছে আলোর, একটা ঢোক গিলে বলল, ইহান ইরফান কোনো খবর জানিয়েছে? কোনো খবর এসেছে ওদের থেকে? না, আসেনি। উদাস গলায় বলল শামিন। নেপাল টাইমস নিউজ চ্যানেলে লাইভ টেলিকাস্ট হচ্ছে পররাষ্ট্রমন্ত্রী এবং সেনা প্রধানের বক্তব্য। তাদের সাথে রয়েছে বাংলাদেশ এবং বাকি বন্দীদের দেশের রাষ্ট্রদূত। দেশের সবকটা সরকারি বেসরকারি নিউজ চ্যানেলে বারবার একই নিউজ। নেপালে জঙ্গি বাহিনীর কবলে 13 জন ট্যুরিস্ট, তাদের মধ্যে 3 জন বাংলাদেশি, 2 জন বুলগেরিয়ান, 5 জন কানাডিয়ান এবং 3 জন ভারতীয়। স্ক্রিনে বন্দীদের ছবি এবং তথ্য একের পর এক দেখানো হচ্ছে। ইনায়ার ছবিটা টিভির স্ক্রিনে দেখা মাত্রই ডুকরে কেঁদে উঠল আলো। শামিন বলল, শান্ত হও প্লিজ, কিচ্ছু হবে না ওর। আলো শান্ত হতে পারছে না। বাড়ির সব থেকে আদরের মেয়েটা আজ
কোন হালে আছে কে জানে। ওরা কেমন রেখেছে মেয়েটাকে। ইলহামের ফোন বেজে উঠল হঠাৎ। ইনসি রাহর নাম্বার থেকে ফোন এসেছে। ফোনটা রিসিভ করতেই ওপাশ থেকে ঋতুর আওয়াজ। কান্নায় ভেঙে পড়েছে সে। ইলহাম উদ্বিগ্নতার সহিত চেঁচিয়ে বলল, কি হয়েছে বলো? পরীকে হসপিটালে নিয়ে যাওয়া হচ্ছে। হোয়াট? চেঁচিয়ে বলল ইলহাম। ঋতু কাঁদতে কাঁদতে ঠিক বলতেও পারছিল না। ইলহাম যতটুকু বুঝলো, ইনায়ার খবর জানতে পেরে আজ ছুটে এসেছিল ইনশিরাহর মামারা। ইনশিরাহ দোতলায় ছিল ও পেল না সুযোগ তাদের আটকাবার। বাড়িতে ঢুকেই আজান আয়াত মুখোমুখি হলো পরি আর ইসমামের। ওরা ইসমামের কাছেই জানতে চাইল ইনায়ার খবর। পরীকে নিউ লাইফ কেয়ার হসপিটালে নিয়ে যাওয়া হচ্ছে। প্রাথমিক ধারণা হার্ট অ্যাটাক হয়েছে পরীর। অ্যাম্বুলেন্সে স্ত্রীর হাত ধরে বসে আছে ইসমাম। নিজের মেয়ের এত বড় দুর্ঘটনার কথা শুনে পাথর বনে গিয়েছে সে। পাশ থেকে ছোট বাবাকে আঁকড়ে ধরে রেখেছে ইনশিরাহ। অ্যাম্বুলেন্স ছুটে চলেছে হসপিটালের দিকে। আজান আয়াত আছে তাদের সাথে। বাড়িতে রয়ে গিয়েছে ঋতু। সে জায়নামাজে দাঁড়িয়েছে। জামি প্রীতমের ধমক খেয়ে দীর্ঘ সময় চুপ করে বসে আছে। বাইরে থেকে এতক্ষণ অনেকের পায়চারির আওয়াজ আসছিল। এখন পুরোপুরি নিস্তব্ধ সবকিছু। প্রীতম এদিক ওদিক তাকালো। ইনায়া ক্লান্ত দুচোখ বন্ধ করে রেখেছে। বুলগেরিয়ান একজন তরুণী প্রীতমকে উদ্দেশ্য করে বলল, ওরা তো কিছুই বলছে না। আমাদের কেন কিছু বলবে? আমরা তো গুটি। ওরা কথা বলবে সরকারের সাথে। দীর্ঘশ্বাস ফেলল সবাই। জামি পুনরায় শরীর মোচড়া মুচড়ি করতে শুরু করলো। প্রীতম ওর দিকে ভ্রুকুচকে তাকাতেই জামি কাছুমাছু মুখ করে বলল, একটু দয়া কর ভাই, চুল খেতে। প্রীতম তপ্ত শ্বাস ফেলে জামির পেটে চুলকে দিল পা দিয়ে। ইনায়া ওদের দেখছিল। জামি ইনায়ার দিকে তাকিয়ে বলল, কি দেখছো? বেস্ট ফ্রেন্ড আমার, তোমার বন্ধুদের মতো নাই। বিস্ফোরণের সময় আমাকে একা ফেলে পালায়নি। আমাকে ফেলে পালালে তোমার বন্ধুদের মতো সেফ থাকতো আজ। আই লাভ মাই বেস্ট ফ্রেন্ড। আর তোমার ওইগুলো সব চুন্নি। এখান থেকে জানে বেশি বেরোতে পারলে প্রথমে গিয়ে ওদের চড়াবো, না পারলে আমাকে সাথে নিও। তোমার দুটো বান্ধবীর উপর আমার খুব রাগ। থামবি তুই? আবারও ধমকালো প্রীতম। ইনায়া চোখ সরিয়ে নিল। প্রীতম জামির পেটের কাছটা চুলকে দিয়ে পা গুটিয়ে নিয়ে সোজা হয়ে বসল। তারপর কিছুক্ষণ জামির মুখের দিকে তাকিয়ে থাকলো। অকস্মাৎ এক পরিকল্পনা তার মাথায় চলে এলো। প্রীতম বাঁকা হেসে জামিকে বলল, অবশ্যই বেরোতে পারবো, অবশ্যই বেরোতে পারবো, তবে তুই ঘুরে বস। ঘুরে বসবো মানে? তোকেও চুলকে দিতে হবে? ঘুরে বস। বিরক্তি নিয়ে বলে দরজার দিকে সজাগ দৃষ্টি দিল প্রীতম। নিস্তব্ধতা ছেয়ে আছে বাইরে। প্রীতম সাহস পেল। অন্যান্য বন্দীদেরকে বলল একটু আড়ালে দিয়ে বসতে তাদের। ওরা সবাই আদেশ পালন করলো প্রীতমের। প্রীতম জামিকে বলল, ওরা হিংস্র তবে বোকা। হ্যাঁ, তুই চেষ্টা কর আমার পেছনের ব্যাগ থেকে ফ্রন্ট জিপারটা খোলার। ফার্স্ট। জামি বুঝতে পারল প্রীতমের পরিকল্পনা। সে প্রীতমের পিঠের দিকে পিঠ দিয়ে বসে বহু কষ্টে জিপার লকটা আঙ্গুলের নাগাল পেল। ইনায়া সব দেখছিল। ওরা কি করতে চলেছে কিছুই বুঝতে না পেরে শুধু বলল, ওরা চালাকি করতে বারণ করেছে প্রীতমা হোসেন। আপনি কি মনে করেন এসব করে ওদের ওই আগ্নেয়াস্ত্র থেকে পার পেয়ে যাবেন? উল্টো ওরা খেপে গেলে সবাই মারা পড়ব। প্রীতম বাঁকা হাসলো, বলল, আর তুমি কি মনে করো যে নেপাল সরকার টেরোরিস্টের সামান্য জানের বিনিময়ে গঙ্গোপ্পকে ছাড়বে? যাতে ধরতে আমেরিকাকে দিতে হয়েছে মিলিয়ন মিলিয়ন অর্থ। ওরা ভান করবে শুধু। তাই নিজেদের চেষ্টা নিজেদেরকেই করতে হবে। আমি আমার বোনদের কাছে ফেরত যেতে চাই। পেয়েছে। জামি চাপা স্বরে চেঁচিয়ে উঠল। প্রীতম একটা গভীর নিঃশ্বাস ফেলে বলল, দড়িটা কেটে ফেল, ফাস্ট। জামি তাই করলো। বাকিরা সতর্ক দৃষ্টি মেলে দরজার দিকে তাকিয়ে রইল। লেগেছে জামির। আঙ্গুল ব্যথা করছে তার। নাইফটাকে 2 আঙ্গুলের ভাঁজে রেখে আন্দাজে চালিয়েছে দড়ির ওপরে। প্রীতমের হাতও সামান্য কাটলো। হাতের বাঁধন যখন মুক্ত হলো, প্রীতম তড়াক করে লাফিয়ে উঠে বাকিদের হাতের বাঁধন খুলে দেয়। সর্বশেষ ইনায়ার পিছনে এসে বসলো প্রীতম। ইনায়া শুধু ঘাড় ঘুরিয়ে ওকে দেখলো। নীলমণির চোখ দুটোর সাথে চোকাচুকি হলো ওর। চোখ নামিয়ে নিল ইনায়া। হাত দুটো মুক্ত হলো ইনায়ার। ঠিক তখনই বাইরে
থেকে দুজন লোকের কণ্ঠস্বর ভেসে এলো। তারই হিমালয়ের পাদদেশে অবস্থিত জলাভূমি, তৃণভূমি, সাভানা ও অরণ্যময় বলয় অঞ্চল। এটি হিমালয় পর্বতমালার দক্ষিণে এবং গাঙ্গেয় সমভূমির উত্তরে অবস্থিত। অঞ্চলটি পশ্চিমে যমুনা নদী ধরে ভারতের হিমাচল প্রদেশ, হরিয়ানা, উত্তরাখণ্ড থেকে পূর্বে উত্তরপ্রদেশ ও বিহার পর্যন্ত বিস্তৃত। পূর্বাঞ্চলে ব্রহ্মপুত্র নদীর অববাহিকায় পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, ভুটান ও আসামে এই অঞ্চলটির কিয়দ অংশ ডুয়ার্স নামে পরিচিত। নেপালের সীমান্তে জনমানবহীন এই গভীর অরণ্যে গাউফুন টিম ছোট একটি পরিত্যক্ত খামার বাড়িতে এনে রেখেছে ওদের, যার হদিশ পেলেও খুব সহজে এদের রেস্কিউ করা অসম্ভব। এই অরণ্য এক মরীচিকা, একটা ভুলাইয়া। গাউফুল এবং রেডম্যান আপাতত এই স্থানে নেই। ওরা ব্যস্ত ওদের পরবর্তী পরিকল্পনা বাস্তবায়নে। তিনজনকে পাহারাদার রেখে বাকিরা গিয়েছে লোকালয়ে। চোখ কান খোলা রাখতে হবে তাদের। পোখারা আন্তর্জাতিক এয়ারপোর্টে পা রাখল দুই ভাই। সভ্য শান্ত দুজন তাগড়া জোয়ান ছেলেকে দেখলে বোঝার উপায় নেই এদের মধ্যে নিজেদের আদরের বোনকে হারানোর আতঙ্ক ঠিক কতখানি জেঁকে বসেছে। তারা এয়ারপোর্ট থেকে গাড়ি নিয়ে সোজা চলল নাগরকোট আর্মি ক্যাম্পে। গোটা জার্নিতে দুজন চুপ করেছিল। গাড়ি যখন নাগরকোটের উদ্দেশ্যে ছুট লাগালো তখন ইরফান নীরবতা ভেঙে বলল, এরপর কি দাদা? ইরফানের কণ্ঠে তার স্বভাবের উগ্রতা আজ নেই। অমন তাগড়া রকচটা ছেলেটির গলা কাঁপছে। ইহান ভাইয়ের দিকে এক পলক তাকালো, কিন্তু কিছুই বলল না। ইরফান বলতে লাগলো, একবার হাতের কাছে পাই দাদার মুখে আমি। আর কিছু বলল না ইরফান। ইনায়ার হাসি খুশি মুখটা চোখের সামনে ভেসে উঠল দুই ভাইয়ের। দুজনে দুদিকে ফিরে গাড়ির জানালার দিকে দৃষ্টি দিয়ে থাকলো। ডক্টর রোকাইয়া পরীকে কার্ডিওলজি বিভাগের স্পেশাল কেয়ার ইউনিটে রাখা হয়েছে। অবস্থা স্থিতিশীল। কার্ডিওলজি বিভাগের ওয়েটিং রুমে মির্জা বাড়ির সদস্যরা। ইসমাম মির্জা কাঁদছে, বাচ্চাদের মতো কাঁদছে। ইনসি রাহ তখনও ছোট বাবাকে আগলে ধরে রেখেছে। হসপিটালে পৌঁছেই ইসমাম নেপাল যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। শামিন আটকে দিয়েছে তাকে। ওখানে যাওয়ার মতো মানসিক শক্তি ইসমামের নেই। পরিরও এখন তাকে দরকার। বাড়ির সবাই পাথরের মূর্তির মতো বসে আছে। ওয়েটিং রুমের টিভি স্ক্রিনে দুপুরের সংবাদ পুনঃপ্রচার হচ্ছে। সর্বশেষ আপডেট, গাউফুন টিম থেকে চিঠি এসেছে। শর্ত গঙ্গোপ্পর মুক্তি। ইসমাম মির্জা মেয়ের শোকে কাঁদতে কাঁদতে মূর্ছা প্রায়। কাঁদছে ইনসি রাহ। এসপি মঈন ফরাজি ডিউটি শেষ করেই ছুটে এসেছে হসপিটালে। এ শহরে মির্জা ফ্যামিলির সাথে তার সম্পর্কের নাম আপাতত একে অপরের শুভাকাঙ্ক্ষী। মির্জা পরিবারের শুভাকাঙ্ক্ষী মঈন ফরাজি ইউনিফর্ম পরেই এসেছে এখানে। সেই ওয়েটিং রুমের এক কোণে দাঁড়িয়ে আছে। সহানুভূতি মাখা দৃষ্টিতে দেখছে সবাইকে। ঘুরে ফিরে দুচোখ দিয়ে ইনসি রাহতে স্থির হয়, যে কিনা কাঁদছে ছোট বাচ্চার মতো, যেমন আগে কাঁদত। মঈনের তখন তাকে পুতুল লাগতো। একটি পার্স ব্যাগের ভেতরে প্রয়োজনীয় সকল কার্ডস, কাগজপত্র এবং অতি দরকারি ডকুমেন্টসগুলো ঢুকিয়ে নেয় প্রেরণা। কাজটি করার সময় সে টের পেলেও তার হাত কাঁপছে, কিন্তু পাত্তা দিল না। সবকিছু ঢুকিয়ে নিয়ে পুনরায় ভালো করে দেখেও নিল সে। বিছানার ওপর পড়ে থাকা মুঠোফোনটা যান্ত্রিক আওয়াজ করে প্রেরণার মনোযোগ সেদিকে টানে। ফোনটা রিসিভ হয়। লাউড স্পিকার চালু করে ফোনটা বিছানাতেই রেখে প্রেরণা ব্যস্ত হয়ে পড়ে তার কাজে। দ্রুত সব গুছিয়ে নিচ্ছে নিজের। 3টে শাড়ি, শীতের শাল, ঔষধ ইত্যাদি ইত্যাদি। ফোনের অপর প্রান্ত থেকে ম্যানেজার সাব্বির কোমল কণ্ঠে জানতে চাইল, ম্যাম আপনি ঠিক আছেন? প্রেরণা তার লম্বা চুলে ব্যস্ত ভঙ্গিতে বিনুনি করে নিয়ে আয়নার সামনে দাঁড়িয়েই জবাব দেয়, সাব্বির, বেশি কথা বলতে পারবো না ভাই। সবকিছু একটু মানলিও কেমন, সবকিছু একটু সামলিও কেমন। আর অযথা আমাকে কেউ ফোন কল করবে না। আমি নিজেই সকলকে জানাবো। আমি চললাম, আমার 11টায় ফ্লাইট। ম্যাম আপনি একা? সাব্বির আমতা আমতা করে জানতে চাই। প্রেরণা তপ্ত শ্বাস ফেলল। কণ্ঠস্বর স্বাভাবিক রেখেই বলল, আমি একাই সাব্বির। সাব্বির আমতা আমতা করে জানতে চাই। প্রেরণা তপ্ত শ্বাস ফেলল। কণ্ঠস্বর স্বাভাবিক রেখেই বলল। ফোন কেটে ব্যাগপত্র হাতে নিল প্রেরণা। শরীরটা ভেঙে চুরে যাচ্ছে, অথচ তাকে দেখলে কারো এতটুকু অনুধাবনের সুযোগ নেই এই রমণী কতটা ভীত সন্ত্রস্ত।
ঘাবড়ে গেছে। দ্রুত পায়ে বাইরে এলো সে। বসার ঘরে এই অ্যাপার্টমেন্টের মহিলারা এসেছে প্রতিবেশী হিসেবে সহমর্মিতা প্রকাশের উদ্দেশ্যে। প্রেরণার ফুপি মুবিনা শুদ্ধকে কোলে নিয়ে শান্ত করার জন্য নানা ধরনের মন ভোলানো কথা বলছে। প্রণবীর রুম থেকে ক্ষীণ স্বরে কান্নার আওয়াজ ভেসে আসছে এদিকটায়। প্রেরণা সেদিকে পাত্তা না দিয়ে মিস জেনিকে বলল, আমি একাই সাব্বির, ঔষধ টাইমলি খাওয়াবেন। শুদ্ধর স্কুলে যাওয়ার প্রয়োজন নেই। ভালো থাকবেন, দ্রুত ফিরবো ইনশাল্লাহ। মিস জেনি ঠোঁট চেপে কান্না আটকে রেখে শুধু ঘাড় কাত করল। প্রেরণা ফুপির কাছে গিয়ে তার কোল থেকে শুদ্ধকে টেনে নিজের কোলে তুলল। দুই গালে চুমু এঁকে দিয়ে নম্র স্বরে বলল, মামা আর গিফটস নিয়ে ফিরবো। আর কি লাগবে? শুদ্ধ কান্না থামিয়ে চোখের পানি মুছে শুধু ডানে বায়ে মাথা ঝাঁকালো। তার আর কিচ্ছু লাগবে না। কয়েক পলক ছেলের মুখের দিকে তাকিয়ে থেকে প্রেরণা ঘুরে দাঁড়ালো। ওই দেব শিশুর মতো মুখের দিকে বেশিক্ষণ তাকাতে পারে না প্রেরণা। এতটুকু একটা ছেলে, মাম্মাকে ছাড়া ঘুমোতে পারে না মোটেই। তবে এখন থেকে পারতে হবে। ধীরে ধীরে সব শিখুক, শক্ত হোক। প্রতিবেশী আন্টি ভাবি সম্পর্কের ব্যক্তিগুলো প্রেরণাকে বিদায় জানাতে অ্যাপার্টমেন্টের গেট পর্যন্ত এলো। একটা ক্যাব সেখানে আগেই দাঁড়িয়ে ছিল। প্রেরণা উঠে সিটে হেলান দিয়ে বসলো। দু চোখ বন্ধ তার। প্রার্থনা করছে এই লম্বা জার্নির মাঝে যাতে তার প্যানিক অ্যাটাক না হয়। ওষুধ তো আগেই খেয়ে নিয়েছে। প্রার্থনা শেষে চোখের কোণ ভিজে উঠল প্রেরণার। টিস্যু পেপার দিয়ে চেপে চেপে মুছে নিল অশ্রু। গাড়ি এয়ারপোর্টের দিকে ছুটছে তার আপন গতিতে। হঠাৎ পাশে কারো অস্তিত্ব টের পেল প্রেরণা। শাওকাত ওয়াসিদ বসে আছে। নির্নিমেষ দৃষ্টি মেলে দেখছে প্রেরণাকে। প্রেরণা যেন শুনতে পেল শাওকাত ওয়াসিদ বলল, বাহ, স্বামীর শার্ট খামচে ধরে চোখ বন্ধ করে রাস্তা পার হওয়া প্রেরণা। এই তো বেশ একা একা ভিনদেশে যাচ্ছ ভিতুমে। প্রেরণা তার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে মাথা ঘুরিয়ে নিল জানালায়। রাস্তায় কোনো জ্যাম নেই অত রাতে। সাই সাই করে ছুটছে গাড়ি। নিজের জঙ্গলি ছাপা সবুজ জিপ থেকে নেমে দাঁড়ালো মেজর সুমিত বড়াল। টান টান হয়ে কিয়ৎক্ষণ দাঁড়িয়ে থেকে পা বাড়ালো নাগরকোটের টেম্পোরারি আর্মি ক্যাম্পের দিকে। তিন পাশে তিনটে বিশালাকার টেন্ট। একটাতে চলছে অনুসন্ধানের প্রক্রিয়া। তিনজন স্যাটেলাইট অপারেটর মনোযোগের সহিত তাদের কার্য পরিচালনা করছে। অপর দুটি টেন্টে রয়েছে এমার্জেন্সি সৈনিক এবং অবশিষ্ট একটি টেন্ট দখল করে অপেক্ষার প্রহর গুনছে হোস্টেসদের স্বজন। সুমিত বড়াল হেডকোয়ার্টার থেকে জরুরি আলাপ শেষে ফিরেছে মাত্র। তাকে যথেষ্ট চিন্তিত দেখাচ্ছে। কম্পিউটারের স্ক্রিনে দৃষ্টি তার। টেন্টের পর্দা সরিয়ে নিচু হয়ে ভেতরে প্রবেশ করলো একজন সৈনিক। সেলুট ঠুকে এসে তার মেজরকে বলল, মেজর, দুজন লোক এসেছে। ওনাদের বলো অপেক্ষা করতে। মেজর, আপনার সাথে কথা বলতে চান ওনারা। হেডকোয়ার্টার থেকে পারমিশন এনেছে। সুমিত বড়াল অবাক হলো। হাসকির স্বরে বলে উঠল, ওনাদের পরিচয়? সৈনিক একটা কার্ড ধরিয়ে দিল মেজর সুমেদের হাতে। কার্ডটা দেখে মেজর সুমেদ কিছুক্ষণ তাকিয়ে রইল নির্নিমেষ। অতঃপর সৈনিককে অর্ডার করলো, আসতে দাও। মেজর সুমিত তার সামনে দাঁড়িয়ে থাকা বলিষ্ঠদেহী পুরুষটির পানে অত্যল্পকাল দৃষ্টি স্থির রেখে চেয়ে রইল। তার মুখে কোনো কথা নেই। কিছুক্ষণের জন্যে সে অতীতে ডুবে গেল। যুদ্ধের ময়দান, বলিষ্ঠ দেহে জঙ্গলি চাপা ইউনিফর্ম, হাতে আধুনিক আগ্নেয়াস্ত্র। সহযোদ্ধার প্রতি সহানুভূতি, শত্রুপক্ষের দিকে ছোড়া গুলি, ক্ষুরধার প্রতিটি স্টেপ, বজ্রকণ্ঠে সৈনিকদের কমান্ড দেয়া। কিছুক্ষণ চোখের সামনে সেগুলোই ভেসে উঠছিল একের পর এক। ইহান তাকিয়ে আছে সুমেধুর দিকে। ইহান তাকিয়ে আছে সুমেধের দিকে। গভীর দৃষ্টি তার। সুমেধ হাসল। ডান হাত বাড়িয়ে দিল ইহানের দিকে। বলল, বেশভূষা আপনাকে চিনতে দিচ্ছে না তাজওয়ার। ইহান তার মনের ছটফটানি দমিয়ে রাখার খানিক প্রয়াস করল। তবে লাভ হলো না। তপ্ত শ্বাস ফেলে বলল, ইনায়া মির্জা আমার বোন সুমেধ। হতবাক হলো সুমেধ। সৈনিকের পাথুরে দৃষ্টিতে কোমলতা ফুটে উঠল। ঘুরে দাঁড়ালো স্যাটেলাইট অপারেটরদের দিকে। ইহান ইরফানও তাকালো সেদিকে। সুমেধ বলল, বেশভূষা আপনাকে চিনতে দিচ্ছে না তাজওয়ার। ইরফান একটা চেয়ারে বসে পড়ল, উদ্ভ্রান্তের মতো, বিধ্বস্ত প্রায়। ইহান টান টান দাঁড়িয়ে। তার দিকে ঘুরে তাকালো সুমেধ। নিজের কণ্ঠে অস্বাভাবিক কোমলতা ঢেলে বলল, পৃথিবী গোল তাজওয়ার।
ইহান অস্থির হৃদয় নিয়েই ঠোঁটে হাসি ফোটানোর ব্যর্থ চেষ্টা করে বলল, আমার স্যার কি বলতেন মনে নেই? পৃথিবী যুদ্ধক্ষেত্র, চলতে ফিরতে সহযোদ্ধাদের দেখা হবেই। গভীর নিঃশ্বাস ফেলল সুমিত। ইহানের দিকে তাকিয়ে আফসোসের সহিত বলল, মেজর শরীফ, তোকে মাঝে মাঝেই মনে পড়ে আমার, ভুলতে পারি না লোকটাকে। কণ্ঠে সৈনিকের ধার নেই সুমেদের। ইহান তাকিয়ে রইল শুধু। ইরফান অস্থির হয়ে উঠেছে বোনের চিন্তায়। উঠে দাঁড়িয়ে সুমিতকে বলল। কেন স্ট্রেস করা যাচ্ছে না? সুমিত ওর দিকে তাকিয়ে বলল, নট দ্যাট ইজি। আমাদের যদি উদ্দেশ্য কেবল গাওফুন টিমকে ধরা হতো তাহলে ধরে ফেলতাম। আমাদের তাজওয়ানকে বাঁচাতে হবে, অপেক্ষা ছাড়া উপায় নেই, একটা সিগন্যালের অপেক্ষা। তরাই থেকে ৬ কিলোমিটার উত্তরে বিশাখী নামের গ্রাম। আধুনিকতার ছিটে ফোটাও পৌঁছয়নি এখনো অবধি। লোকালয় হিংস্র বর্বর। গাওফুল আর সহকারী রেডম্যান এখানেই অবস্থানরত। এই লোকালয়ে তাদের বাস 2047 থেকে। জনসম্মুখে যারা মুদি ব্যবসায়ী হিসেবে পরিচিত। ব্যবসায়িক দালানের নিচে রয়েছে তাদের পাতাল ঘর, আধুনিক প্রযুক্তি এবং আগ্নেয়াস্ত্র ঠাসা ঘরটি। এখান থেকেই পরিচালনা হয় তাদের রাষ্ট্রবিরোধী কাজ। তরাইয়ের জঙ্গলে যেখানে হোস্টেসদের রাখা হয়েছে সেখানে আপাতত 3 জন রয়েছে, বাকিরা সবাই লোকালয়ে। ওই 3 জন বন্দীদের কক্ষের বাইরে বসে যার যার স্থানে বসে দীর্ঘ সময় ধরে ঝিমুচ্ছিল। খনি হাতগুলো নিষ্পিস করছে তাদের। মেয়েগুলোর সৌন্দর্যে পুরুষ মনের হিংস্র বর্বর দিকটা উকিঝুঁকি দিচ্ছে। সন্ন্যাসীর মতো জীবন তাদের। বছরান্তে কটা নারী সঙ্গ পায়, এমন মোক্ষম সুযোগ হাতছাড়া করতে ইচ্ছে করছে না। 3 জন এই নিয়ে গোপন বৈঠক করেছিল, তবে গাওফুন করা নিষেধাজ্ঞা দিয়ে দিয়েছে। আপাতত মাছিমারা ছাড়া আর কাজ নেই। দীর্ঘ সময় ধরে বন্দিশালা নীরব নিস্তব্ধ দেখে ওরা 3 জন কৌতূহলী হয়ে ভেতরে ঢুকলো। বন্দিরা সবাই দেওয়ালে পিঠ ঠেকিয়ে ঘুমুচ্ছে। 3 জন বাঁকা হাসলো একে অপরের দিকে তাকিয়ে। তখনই ওদের মধ্যে একজনের ফোন বেজে উঠল। লম্বা মতো কৃষ্ণবর্ণের লোকটি টিম লিডার রেডম্যানের সাথে কথোপকথন শেষ করে আর একজনের দিকে তাকিয়ে বলে, তোকে আর আমাকে বেরোতে হবে। পাতাল ঘরে সিস্টেম কাজ করছে না, ইটস ইমার্জেন্সি। মুংরি এদিকটা দেখবে। ওরা 2 জন চলে যেতেই মুংরি নামের বেটেখাটো রিভলভারধারী লোকটা রিভলভার তাক করে আবারও ঘরের মধ্যে পা রাখলো। হোস্টেসরা সবাই তখন হাত বাঁধা অবস্থাতে ঘুমাচ্ছিল, দেওয়ালে ঠেস দিয়ে বসে। প্রীতমরা সজাগ মস্তিষ্কে শুনছিল এতক্ষণ সবকিছু। এক দফা পরিকল্পনা হয়েছে তাদের মাঝে। সময়ের ওপর নিচ হলে পরিকল্পনা তো যাবেই, সাথে যাবে নিজেদের প্রাণ পাখি। সময়ের আগেই বেটেখাটো লোকটা সবার মুখের দিকে এক পলক দৃষ্টি দিয়ে ঘুরে দাঁড়াতেই জামি হাই তুলতে তুলতে ঘুম ভেঙে যাওয়ার ভান ধরে বলে উঠল, এক্সকিউজ মি। লোকটার পা স্থির হলো, ঘুরে তাকালো জামির দিকে। জামি চোখ মুখ খিচিয়ে বলল, ওয়াশরুমে। চুপচাপ ওখানে বসে থাকো। কড়া করে বলল লোকটা। জামি প্রতিবাদ জানিয়ে বলল, দেখুন, আমার এখানে ওয়াশরুম করে দিতে কোনো অসুবিধা নেই, তবে বাকিদের আছে এবং আপনাদেরও অসুবিধা হবে, আর এটা 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 খুবই জরুরি। শেষের কথাগুলো খুব কাতর করে বলল জামি। বেটেখাটো রিভলভারধারী কিছুক্ষণ কিছু একটা ভেবে বলল, চলো। বাধা হাত তুলে দেওয়া হয় জামির। মোটা তাজা শরীর দুলিয়ে দুলিয়ে তাদের কক্ষ সংলগ্ন ওয়াশরুমের ভেতর ঢোকে। পেছন থেকে তার মাথার দিকে রিভলভার তাক করে রেখেছিল জঙ্গি সদস্য। প্রীতম তড়াক করে লাফিয়ে উঠল, ঠোঁটে তার বাঁকা হাসি। ইনায়া সহ বাকিদের গলা শুকিয়ে কাঠ হবার জোগাড়। একটু এদিক সেদিক হলেই সব্বাই শেষ। প্রীতম তার পরিকল্পনা মোতাবেক এগিয়ে গেল। বেটেখাটো লোকটা তখন সতর্ক দৃষ্টিতে ওয়াশরুমের দিকে তাকিয়ে। রিভলভার ওয়াশরুমের দরজার দিকে তাক করে রাখা। প্রীতমের উপস্থিতি তখনও টের পায়নি সে। মুহূর্ত গড়ানোর আগেই মাথায় প্রকট বাড়ি পড়ে তার। হাত থেকে ছিটকে পড়ে রিভলভার। এপাশে দাঁড়ানো 2 জন কানাডিয়ান মধ্যবয়সী লোক দ্রুত এগিয়ে যায়। প্রীতমের চোখে মুখে তখন হিংস্রতা ভর করেছে। এক লাথিতে লোকটার পাঁজর ভেঙে যাওয়ার জোগাড় হলো। মুখ থুবড়ে পড়ল মেঝেতে। প্রীতম চাপা স্বরে চেঁচিয়ে উঠল, জামি আয়।
কানাডিয়ান লোকদের মধ্যে তাগড়া দেখতে মধ্যবয়সী লোকটি বুদ্ধি করে তুলে নিল রিভলভার। জামি এসে খ্যাপা বাঘের মতো থাবা বসালো আহত জঙ্গি সদস্যের মুখে। প্রীতম গিয়ে চেপে ধরল লোকটার মুখ। ঘটনাগুলো এত দ্রুত হচ্ছিল যে মেয়েগুলো মুখ চেপে ধরে তাকিয়ে রইল নিঃশ্বাস বন্ধ করে, যেন চোখের সামনে কোনো অ্যাকশন ধর্মী সিনেমার দৃশ্যের শুটিং চলছে। এতটা নিখুঁত ছিল প্রীতম জামির প্রতিটা পাঞ্চ। বেটেখাটো লোকটার মুখ বাঁধে ইনায়া নিজের স্কার্ফ এগিয়ে দেয়। প্রীতম ওর দিকে তাকিয়ে কাপড়টা নিয়ে দ্রুত লোকটার মুখ বাঁধে। দড়ি দিয়ে হাত পা বেঁধে ফেলে রাখলো ওয়াশরুমে। জামি হাঁপাচ্ছিল। কিছু মুহূর্তে নিজেকে ধাতস্থ করে বেটেখাটো জঙ্গি সদস্যের পশ্চাৎ দেশে লাথি বসায় সবেগে। কুকিয়ে উঠে লোকটা। প্রীতম তখন ছুটে এলো ওই কক্ষটিতে। ওর পিছু পিছু দৌড়ে এলো সব্বাই। মেঝে থেকে প্রীতম নিজের কাঁধ ব্যাগটা উঠিয়ে চাপা স্বরে চেঁচিয়ে সবাইকে উদ্দেশ্য করে বলল, সময় নেই, ফাস্ট। কেউ এসে পড়ার আগেই সবাই আমাদের পিছু পিছু আসবে, এক কদম বেশি ফেলবে না। জামি হাঁপাচ্ছিল। বেটে লোকটাকে শরীরের সবটুকু শক্তি ব্যয় করে লাথি মেরেছে। হাঁপাতে হাঁপাতেই বলল, ব্যাগটা গিয়ে নিচ্ছিস কেন? কত ভারী। তা পরে বুঝতে পারবি, ফাস্ট। দাঁত খিচিয়ে জবাব দেয় প্রীতম। লাইন ধরে এগিয়ে চলল 13 জন। সম্পূর্ণ অচেনা অজানা একটি জায়গা, একটা ভুল ভুলাইয়া। কোথা থেকে বেরোবে সে ব্যাপারে ধারণা নেই বিন্দু মাত্র। প্রীতম হিমশিম খাচ্ছিল। পেছন থেকে ইনায়া বলল, ডান দিকে সিঁড়ি। প্রীতম অবাক দৃষ্টি দিল ইনায়ার দিকে। ইনায়া জবাব দিল, যখন ধরে এনেছিল আমার তখন জ্ঞান ছিল, চেঁচাচ্ছিলাম বলেই তো মুখে কষ্টেপ মেরে রেখেছিল। প্রীতম আর 1 সেকেন্ডও অপেক্ষা করলো না, ছুট লাগালো ডানে। বাকিরা ওর পিছু পিছু সিঁড়ি বেয়ে নামছে। এই দালানের নিচতলা অন্ধকার, বাতি শুধু দোতলাতেই জ্বলছিল। ওরা হাতড়ে হাতড়ে ইনায়ার বর্ণনা মোতাবেক এগিয়ে চলছিল। পুরো দালান নিস্তব্ধ। রুদ্ধশ্বাসে এগিয়ে গিয়ে বাইরে পা রাখতেই প্রত্যেক স্বস্তির নিঃশ্বাস ফেলল। নিকোষ কালো অন্ধকার রাত নয়, চাঁদের আলো আছে বেশ, তবে গা ছমছমে পরিবেশ। ওরা ঠিক কোথায় কেউ জানে না। 13 জনের নিঃশ্বাস প্রশ্বাসের আওয়াজ আসছিল শুধু। একজন বুলগেরিয়ান তরুণী প্রীতমকে বলল, আমরা এগোবো কিভাবে? ঠিক তখনই বাঁধল বিপত্তি। বিকট আওয়াজে ছুটে আসছে গাওফোনের জিপ। জিপের হেডলাইটের আলোর ঝলকানিতে কেঁপে উঠল 13 জন। প্রীতম চেঁচিয়ে বাকিদের বলল, ফলো মি। যে দুজন সন্ধ্যা নাগাদ চলে গিয়েছিল তারা ছিল এই টিমের টেকনোলজি এক্সপার্ট। নিজেদের অপারেটিং রুমের সিস্টেম ঠিক হবার জন্য তাদের ডেকে নিয়েছিল গাওফোন। বেটেখাটো যে লোকটাকে এখানে পাহারাদার হিসেবে রেখে গিয়েছিল তার সাথে যোগাযোগ করতে না পেরেই সন্দেহ জাগে গাওফোনের মনে। দ্রুত বেগে দলবল নিয়ে ছুটে আসে ওদের পাতাল ঘর থেকে। প্রীতমেরা সবাই এক দল হয়ে ছুটছে। গাওফোন টিম জিপ থেকে লাফিয়ে নেমে লাগাতার গুলি ছুটতে থাকে ওদের লক্ষ্য করে। জিপ সামনে এগোবে না আর, তাই তারাও ছুটতে থাকে প্রীতমদের অনুসরণ করে। নিউ লাইফ কেয়ার হসপিটাল, রাত 10:13। কার্ডিওলজি বিভাগের গোটা ওয়েটিং রুমে ছেয়ে আছে নিস্তব্ধতা। ডক্টর পরীর অবস্থার কিছুটা উন্নতি হয়েছিল বটে শুরুতে, কিন্তু কিছুক্ষণ আগে অবস্থার অবনতি ঘটেছে। ইসমাম মির্জা ছুটে গিয়েছেন মসজিদে। রবের কাছে পানাহ চাওয়া ব্যতীত আর কি করার আছে তার? শামিন আর ইলহাম বসে আছে পাথরের মূর্তির মতো। তাদের দৃষ্টি ওয়েটিং রুমে 90 ইঞ্চির এলসিডি মনিটরে। স্ক্রিনে বারবার দেখানো হচ্ছিল হোস্টেসদের ছবি এবং পরিচয়। একটু অন্ধ স্নেহের কারণে আজ নিজেদের মেয়েটাকে এত বড় বিপদে ঠেলে দিল তারা। অস্থিরতায় শ্বাসরুদ্ধ হয়ে যাচ্ছে বারবার। একটা ফুলের টোকা লাগতে দেওয়া হয়নি মেয়েটার গায়ে কখনো। আজ সে মেয়ের বিপদে অনিশ্চয়তায় রাত্রি ফুরোচ্ছে না কারো। বাকিরা সবাই নিশ্চুপ চোখের জল ফেলছিল। আজান আয়াত আলোর পাশেই বসে। দুজন দীর্ঘ সময় নীরব থেকে বোনের দিকে তাকায়। আজান মৃদু স্বরে বলে ওঠে, আপু জানতাম না, আমরা পরিভাবী জানেন না, আমরা তোমাকে সারপ্রাইজ দিতে চলে এসেছি হুট করে।
আলো শুধু তাকালো ভাইয়ের দিকে, কিন্তু কিচ্ছু বলল না। শাড়ির আঁচল চোখে চেপে ধরে পানি মুছল চোখের। ইনসি রাহু তার মেজো মায়ের কাঁধে মাথা রেখে ফুপিয়ে কাঁদছিল। তখন থেকে তার ফোন বেজে চলেছে। বিশেষ পাত্তা দেয়নি শুরুতে, লাগাতার বেজেই চলছিল ফোনটা। ইনসি রাহু শেষমেশ উঠল ফোন হাতে নিয়ে। সাইমের ফোন কল। একটা গভীর নিঃশ্বাস ফেলে ইনসি রাহু একটা কোণে গিয়ে দাঁড়ালো। কান্নার বেগে তার হাত কাঁপছিল। কাঁপা কাঁপা হাতে ফোনটা রিসিভ করতেই সাইমের আওয়াজ খানিকটা কর্কশ শোনালো ইনসি রাহুর কাছে। এক হাতে চোখের পানি মুছে কণ্ঠস্বর স্বাভাবিক রেখে ইনসি রাহু জবাব দিল, তোমার কি ধারণা আছে আদৌ আমি কিসের মধ্যে দিয়ে যাচ্ছি? এখন তোমার কাছে প্রেমময় আলাপ জরুরি উঠেছে সাইম? থতমত খেল সাইম। ইনসি রাহু তপ্ত শ্বাস ফেলে বলতে লাগলো, ছোট মার অবস্থা ভালো নেই। ও পাশ থেকে দাদানরা কোনো জবাব দেয়নি। বুঝতে পারছো আমরা কিভাবে আছি? নিজের কথার সুর পাল্টে ফেলল সাইম। শান্ত ভঙ্গিতে বলল, আই ক্যান আন্ডারস্ট্যান্ড ইসি, টেক ইয়োর টাইম। ফোন কেটে ইনসি রাহু জানালার কাছটাতেই দাঁড়িয়ে রইল। রুমের একপাশে দাঁড়ানো মঈন ফরাজি ঘুরে ফিরে দেখছিল সবাইকে। ইউনিফর্ম পাল্টে সিভিল পোশাকে উপস্থিত হয়েছে এখানে। সাথে নিয়ে এসেছে এবারের সবার জন্য খাবার। অর্ডার করেছিল অনলাইনে। এদের দেখেই মনে হয়েছিল দীর্ঘ সময় মুখে কিছু পড়েনি কারো। সবার বয়স বেড়েছে। এদের সাথে একজন শক্তপোক্ত দৃঢ়চিত্তের মানুষ নেই। ঘাড় ঘুরিয়ে জানালার কাছে দাঁড়ানো ইনসি রাহুর দিকে তাকায় মঈন। যাকে মঈন ভুল ভেবেছিল, খানিক স্ট্রং ভেবেছিল, কিন্তু না, শিশুবেলার মতোই ছিচ কাঁদুনে রয়ে গিয়েছে। আগের সেই মিষ্টি আন্টির কোনো বৈশিষ্ট্য নেই এর মাঝে। কিয়ৎক্ষণ তাকে দেখে মঈন খাবারের প্যাকেট হাতে নিয়ে এগিয়ে যায় শামিনের কাছে। চোখের উপর হাতের পিঠ রেখে বসেছিল সে। মঈন পাশে বসে মৃদুস্বরে ডাকে, সামিন বাবা। চোখের ওপর থেকে হাত সরিয়ে শামিন তাকিয়ে রইল মঈনের দিকে। মঈন একটা খাবারের প্যাকেট তার হাতে পরম যত্নে তুলে দিয়ে বলল, প্লিজ। ছেলেটার অনুনয় শামিন ফেরাতে পারল না। এ থানার চাঁদরেল অফিসারের আপিসাদার রূপটা দেখে শামিন আর তার পরিবার ব্যথিত হৃদয় নিয়েও সন্তুষ্টির দৃষ্টিতে তাকিয়ে রইল তার দিকে। যাক, কেউ তো আছে। বৃদ্ধ হলে শিশু হয়ে যায় মানুষ। এই সময়ে মানুষের ভেতরকার বহু সত্তার মাঝ থেকে একটা সত্তা শিশুদের মতো সহানুভূতি চায়। তারা পাচ্ছে একটা বাইরের ছেলে, একটা এতিম ছেলের কাছ থেকে। খাবারের একটা প্যাকেট হাতে মঈন উঠে দাঁড়ায়। ধীর পায়ে এগিয়ে যায় জানালার কাছে দাঁড়ানো ইনসি রাহুর দিকে। কারো পায়ের অস্তিত্ব টের পেয়ে ইনসি রাহু ঘুরে দাঁড়ায়। ভেজা দুটি চোখ, অথচ অনমনীয় দৃষ্টি। সরাসরি তাকিয়ে আছে মঈনের দিকে। মঈনের পা থেমে যায়। দুজনের মাঝে 3 থেকে 4 গজের দূরত্ব। আর এগোই না মঈন। ইনসি রাহুর দৃষ্টি নামে মঈনের হাতের প্যাকেটে। মঈন টের পাচ্ছে তার খানিক অস্বস্তি হচ্ছে। এমনটা ইদানিং প্রায়ই হয়। যখনই ওই বড়লোকের অতি আহ্লাদী রাজকুমারীর মুখোমুখি হতে হয়। মঈন ফরাজির জীবনে কখনো কোনো মেয়ে আসেনি। এমনকি একটা মেয়ে বন্ধুও কখনো ছিল না তার। বন্ধুমহল থাকার মতো পারিবারিক আর্থিক অবস্থা তার ছিল না যে মেয়ে মানুষ তার কাছে অস্বস্তির হবে স্বাভাবিক। তবে এই যে এই বড়লোকের বিগ্রানো টাইপ মেয়েটি সামনে আসলে তার অস্বস্তি হয়, এটা তার কাছে স্বাভাবিক মনে হয় না। এই অনুভূতির ব্যাখ্যা নেই। এই অনুভূতি কেমন কেমন এমন না যে মঈনের মেয়েটিকে ভালো লেগেছে। ভালো লাগার মতো বিশেষ কিছুই নেই মেয়েটির মাঝে, তবে অপছন্দ করার মতো অনেক কিছুই আছে। মেয়েটি পুরোপুরি মঈনের বিপরীত। ওই যে কথাই আছে না, নট মাই টাইপ। তবুও হৃদয়ে এই অস্বাভাবিক আলোড়নের হেতু খুঁজে পায় না সে। শুধু টের পায় এই দোলাচল 31 বছরে কোনো নারীকে দেখে হয়নি। কেন হয় এখন, তাও এই টমবয়কে দেখে? অদ্ভুত, ভারী অদ্ভুত। ইনসি রাহু চুপচাপ তার হাতের প্যাকেটের দিকেই তাকিয়েছিল। মঈন তার স্বভাবের গাম্ভীর্য বজায় রেখে আদেশের সুরেই বলল, খেয়ে নাও। ইহানের সাথে কথা হয়েছে আমার। হেডকোয়ার্টার থেকে অপারেশন উদ্দেশ্যে নেমেছে নেপালি গোয়েন্দা সংস্থা। এগিয়ে ধরল খাবারের প্যাকেটটা মঈন। ইনসি রাহু ভদ্রতার সহিত নিয়ে নিল। লোকটাকে দেখে অবাক হয় সে।
যথেষ্ট অমায়িক, কিন্তু তার বিরক্তির কারণ হয়ে দাঁড়ায় সব সময়। আজ হয়নি। আজ কৃতজ্ঞতার সহিত মাথা নুইয়ে চলে গেল মুইনের সামনে থেকে ইনশিরাহ। পাপার পাশে বসে পড়ল। 2 চামচ খেলেও খাবারটা। মুইন ঘাড় ঘুরিয়ে আরো একবার দেখলো ওকে। পরপর নিজের ওপর বিরক্তি ধরে গেল তার। শামীন বাবার মেয়ে, এভাবে কেন দেখবে সে? কত বিশ্বাস করে বারবার তাকে নিজের পরিবারের মাঝে টেনে নেয় শামীন বাবা। এভাবে শামীন বাবার বিশ্বাস ভাঙা হবে। অবচেতন মনে কোনো অনুভূতি আসলেও তাকে শাসানোর যথেষ্ট ক্ষমতা মঈন ফরাজির আছে। মেয়েটি চাঁদ, সে বামুন, এটা একটা ধ্রুব সত্য। মনে মনে আওড়ালো, শি ইজ নট জিও টাইপ মইন, এটা সম্ভবত ইনফ্যাচুয়েশন, ইগনোর হার। রুদ্ধশ্বাসে ছুটছিল ওরা। কারো পিছনে ফিরে দেখার সাহস নেই, অবকাশ নেই। প্রাণ বাঁচাতে প্রাণ হাতে নিয়ে দৌড়চ্ছে সবাই একযোগে, পায়ে পা মিলিয়ে। অন্ধকারে শুধু শুনতে পাচ্ছে ফাঁকা গুলির আওয়াজ। অথচ একটু এদিক ওদিক হলেই টেরোরিস্টদের আন্দাজের ওপর ভিত্তি করে ছোড়া গুলিও তাদের ছাতি ভেদ করে যেতে পারে। এই ভয়ঙ্কর কথাটাও মাথাতে আনছে না কেউ। ছুটছে তো ছুটছেই। আখেরি চেষ্টা নিজেকে বাঁচানোর। দম থাকা পর্যন্ত লড়া উচিত। সবার প্রথমে ছিল প্রীতম এবং সবার শেষে ইনায়া। অনেকটা দূরে চলে এসেছে তারা ইতিমধ্যেই। পুরোটাই ঘন জঙ্গল, হাঁটু পরিমাণ আগাছা আর কাটা গাছ মারিয়ে ছোটা মুশকিল, তবুও ছুটছে তারা। পোশাক ভেদ করে চামড়া ছিলে গিয়েছে প্রত্যেকেরই। গুলির ধুন্ধুমার প্রকট শব্দ কমেনি। বোঝাই যাচ্ছে হোস্টেসদের দিকে ধাবিত হচ্ছে তারা, পিছু নিচ্ছে। ওরা এত সহজেই পিছু হটার মানুষ নয়। ইনায়া এতক্ষণ দৌড়ে অনেকটা হাঁপিয়ে উঠেছে। সবার পেছনে পড়েছে সে, অনেকটা পিছনে। এই আধো অন্ধকারে একটু দৃষ্টি এলোমেলো সরালেই ওদের থেকে বিচ্ছিন্ন হয়ে পড়বে ইনায়া, সেটি নিশ্চিত। বন্ধুদের থেকে ফার্মের মুরগি খেতাবপ্রাপ্ত ইনায়া মির্জা আজ নিজের রেকর্ড ভেঙে প্রায় 1 কিলোমিটার দৌড়েছে, তাও 5 ফিট 3 ইঞ্চতার 70 কেজির ভারী স্বাস্থ্য নিয়ে। তবে আর যে সে পারছে না, তার দ্বারা হচ্ছে না। প্রাণ শক্তি ক্ষয়ে যাচ্ছে ধীরে ধীরে। আচমকা কি হলো? পায়ের সাথে বুনো কণ্টকযুক্ত আগাছা মারিয়ে পেঁচিয়ে গেল ইনায়া। সেকেন্ডের মধ্যে মুখ থুবড়ে পড়ল মেয়েটা। বাকিরা তখন ওর থেকে অনেকটা দূরে চলে গিয়েছে। চোখে কিছু আর দেখতে পাচ্ছে না সে। কোকিয়ে উঠে বিকট চিৎকার দিয়ে উঠল, মাম্মা। প্রীতমের পা থেমে গেল, কান সজাগ তার। মাথা ঘুরিয়ে পেছনে তাকালো একবার। বাকিরা কেউ থামেনি, ছুটছে অবিরত। জামি কিছুটা এগিয়ে গিয়ে আবারও ফিরে এসে চাপা স্বরে বলল, কি হলো? দৌড়া প্রীতম। প্রীতম ঘন ঘন শ্বাস নিচ্ছে। আধো অন্ধকারে ডানে বায়ে তাকিয়ে বলল, ইনায়া মির্জা। ও তো আসছে, চল দৌড়া। না নেই, ও চেঁচালো, আমি শুনলাম। ও কোথাও পড়ে গিয়েছে সম্ভবত। বলেই প্রীতম উল্টো দিকে ছুট লাগায়। জামি ওকে পেছন থেকে টেনে ধরে বলল, পাগল তুই, ওইদিকে যাচ্ছিস, মারা পড়বে। প্রীতম দম নিল। মেয়েটা প্রণমীর বয়সী, খুবই নাজুক। তুই যা, আমি ওকে নিয়ে আসছি, যা, কাঁধ থেকে ব্যাগ নামাবি না। বলেই প্রীতম পা বাড়ালো উল্টো পথে। জামি গেল না, সেও তার প্রিয় বন্ধুকে অনুসরণ করে ছুটল উল্টো দিকে, বিপদের কাছে। বাকি হোস্টেসরা ততক্ষণে চলে গিয়েছে সামনে। ওরা 2 বন্ধু লাফাতে লাফাতে কিছুটা পিছিয়ে এসেই দেখলো ঘন আগাছার মধ্যে মুখ থুবড়ে পড়ে আছে ধনির দুলালি, জামির ভাষায় নিপ্পি ইনায়া। গায়ে কাটা বিঁধেছে বেশ, কাতরাচ্ছে যন্ত্রণায়। মাম্মা পাপাকে ডাকছে ব্যথাতুর কণ্ঠে। প্রীতম এগিয়ে এসে হাঁটু ভেঙে বসলো। কোনো কিছু চিন্তা না করেই ইনায়ার একটা হাত ধরে এক টানে উঠিয়ে বসিয়ে তপ্তশ্বাস ফেলে বলল, চলো, মাম্মা পাপাকে ডাকতে গিয়ে টেরোরিস্টদের ওয়েলকাম করছো, চলো ওঠো। ইনায়া উঠতে পারছে না, এত ব্যথা শরীরে। দাঁতে দাঁত চেপেও সহ্য করতে পারছে না সে। ওদিকে গুলির আওয়াজ ধেয়ে আসছে ক্রমে ক্রমে। ক্ষীণ আলো ঝলকানিও দেখা যাচ্ছে। প্রীতম খানিকটা জেদ দেখিয়েই ইনায়ার হাত ধরে টানতে টানতে বলে, লোক, যদি ভেবে থাকো যে সিনেমার হিরোদের মতো তোমার কোলে নিয়ে ছুটবো, কিংবা এখানে ওই টেরোরিস্টদের সাথে ফাইট করে তোমাকে সেফ করে নিয়ে যাব, তাহলে ভুল ভাবছো। হ্যাঁ, উঠলে ওঠো, না হলে আমি চললাম।
ইনায়া কাঁপতে কাঁপতে উঠে দাঁড়ালো। ঠিক সেই সময়ে একটা গুলি ওদের কিছুটা কাজ ঘেঁষেই একটা ইউক্যালিপটাস গাছে গিয়ে বিঁধল। জামি নিচের মুখ চেপে ধরল তৎক্ষণাৎ। ইনায়া বিকট চিৎকার দেওয়ার আগেই প্রীতম ওর মুখ চেপে ধরে জামিকে বলল, ডানে ছোট, ফাস্ট। জামি ছুট লাগালো ডান দিকে। প্রীতম ইনায়ার মুখ চেপে ধরেই টেনে হিচড়ে এগিয়ে যাচ্ছে জামির পিছু পিছু। ওরা 3 জন বাকি 10 জনের থেকে পুরোপুরি বিচ্ছিন্ন। কোথায় চলেছে সে খবর নেই কারো কাছে। গাউফুন টিম সামনে এগিয়ে গিয়েছে। ওরা টের পেল 3 জনই। পা থামালো না কেউ। ইনায়া ততক্ষণে নিজের মুখ ছাড়িয়ে নিয়েছে প্রীতমের হাত থেকে। যন্ত্রণা পিষিয়ে প্রীতম আর জামির পায়ে পা মিলিয়ে ছুটছে। কিছুক্ষণ পর পর বলছে, আমি পারছি না। প্রীতম তখন বলছে, টেরোরিস্ট ছাড়াও এখানে জঙ্গলি জন্তু আছে। তোমাকে পেলে ওদের 1 মাসের আহারের ব্যবস্থা হয়ে যাবে। চুপচাপ দৌড়াও। নাগরকোট টেম্পোরারি আর্মি ক্যাম্প থেকে সিগন্যাল পাওয়া মাত্রই বেরিয়ে পড়েছে স্পেশাল ফোর্স। মেজর সুমেদ পরালের কমান্ডে ট্যাঙ্ক বহর নিয়ে তারা প্রস্তুত। তরাই পুলিশ স্টেশনে জরুরি অবস্থা ঘোষণা করার নোটিশ পাঠিয়েছে ইতিমধ্যেই। স্যাটেলাইট অপারেটিং টেন্ট থেকে ইরফান 2 ভাই ত্রস্ত পায়ে বেরিয়ে আসে। সুমেদ পরাল সৈনিকদের কমান্ড দিচ্ছিলেন ততক্ষণে। ইহান গিয়ে দাঁড়ায় সেখানে। সুমেদ ওদের সাথে কথা শেষ করে ইহানের কাছে এসে বলে, আই এম সরি তাজওয়ার, আপনার রিকোয়েস্ট আমি রাখতে পারবো না। আপনি ভুলে যাচ্ছেন আপনি কে ছিলেন। এমন বোকা বোকা আবদার আপনার মুখে মানায় না অন্তত। ইহান এলোমেলো দৃষ্টিতে চারিপাশ দেখে বলল, না আমি ভুলিনি, আমি শুধু রিকোয়েস্ট করছি প্লিজ। সুমেদ ম্লান হেসে বলল, আপনারা আপনাদের বোনকে অসম্ভব ভালোবাসেন, তাই বলে আপনাদের লাইফ রিস্কে ফেলতে পারেন না। ইহান অস্থির হলো, দাঁতে দাঁত চেপে বলল, ওহ কাম অন, এই হাত অস্ত্র চালাতে ভোলেনি সুমেদ। সুমেদ দ্বিতীয় দফায় হেসে বলল, অস্ত্র চালাতে ভোলেননি, তবে নিজে স্বেচ্ছায় অস্ত্র চালানোর পেশা ছেড়ে দিয়েছেন, এটাও ভুলে যাবেন না তাজওয়ার। এখন আপনার কোনো অধিকার নেই। আপনি আমাদের সময় নষ্ট করছেন তাজওয়ার, এখানে অপেক্ষা করুন। ইহান এক দৃষ্টিতে তাকিয়ে আছে সুমেধের দিকে। একজন সৈনিক পাশে এসে দাঁড়িয়েছে সুমেধের। সে ইহানের দিকে দৃষ্টি স্থির রেখে সৈনিককে বলল, হসেসদের লিস্ট। সৈনিক লিস্ট তুলে দেন সুমেধের হাতে। সুমেধ লিস্টে আবারও একবার চোখ বুলিয়ে ইহানকে বলল, 3 জন বাংলাদেশি, বাকি 2 জনকে চেনেন? জামি রায়হান এবং প্রীতম আহসান। নাম দুটো সুমেধের মুখে উচ্চারিত হতেই চমকালো ইরফান। ত্রস্ত পায়ে এগিয়ে গিয়ে সুমেধের হাত থেকে লিস্টটা নিয়ে তাকিয়ে রইল কিছুক্ষণ। ইহানও দেখল ছবি দুটো। 2 ভাই দুজনের দিকে তাকিয়ে আছে। মাঝখান দিয়ে সুমেধ বলল, এখানে অপেক্ষা করুন। আপনাদের ইমোশনকে বুঝতে পারছি, তবে কিছুই করার নেই। ইহান একটা লম্বা শ্বাস ছেড়ে আবারও বলল, অন্তত লড়াই অবধি যেতে পারি। সুমেধ মাথা নাড়ালো, পেশাদারের মতোই কাট জবাব দিল, আপনাদের সুরক্ষা নিশ্চিত করা আমাদের দায়িত্ব। আপনারা এখানেই থাকবেন, অন্য সবার মতো সুরক্ষিত। কিছু সময়ের জন্য 2 চোখে তন্দ্রা ভাব এসে গিয়েছিল। এতটা ক্লান্ত প্রেরণার কখনো অনুভূত হয়নি। শরীর ছেড়ে দিয়েছে যেন। পাশের সিটে একজন ভদ্র মহিলা বসেছেন। তিনিও ঘুমাচ্ছিলেন। হঠাৎ একটি বাচ্চা কণ্ঠের খিলখিল হাসিতে প্রেরণার তন্দ্রা ভাব কেটে যায়। সে ঘাড় ঘুরিয়ে ডান পাশে তাকায়। শুদ্ধের বয়সী একটি বাচ্চা ছেলে হাসছে। পাশে সম্ভবত তার বাবা মা। এক দৃষ্টিতে কিয়ৎক্ষণ একটি সুখী পরিবারের চিত্র দেখে প্রেরণা দৃষ্টি সরিয়ে নেয়। তো সুন্দর একটি দৃশ্য তার নজর লাগুক তা প্রেরণা চায় না। লম্বা সময়ের ক্লান্তিময় জার্নি শেষে সকল এয়ারলাইন্স ফর্মালিটিস চুকিয়ে প্রেরণা এয়ারপোর্ট ছাড়ল। একটা দীর্ঘশ্বাস ফেলে দ্রুত পায়ে হাঁটতে হাঁটতে বেরিয়ে এয়ারপোর্টের বাইরে দাঁড়িয়ে থাকা ক্যাবগুলোর দিকে এগোলো। ক্যাব ড্রাইভারকে বিশেষ কিছুই বলতে হয়নি তার, শুধু বলেছে, নাটোরকোট টেম্পোরারি আর্মি ক্যাম্প। গুলির শব্দগুলো ক্রমে ক্রমে অস্পষ্ট হয়ে আসছে। ওরা বুঝতে পেরেছে ওরা নিরাপদ দূরত্বে চলে এসেছে। তবে বাকিদের অবস্থা অনুধাবন করতে পারছে প্রীতম। তাদের ওই খ্যাপা টেরোরিস্টদের হাতে ধরা পড়ার সম্ভাবনা 50%। প্রীতম প্রার্থনা করছে এমন কিছু না হোক।
ওরা যেদিকে ছুটে আসছিল সেদিকে বনাঞ্চল খুবই কম। পাহাড়ের পাদদেশ ঘেঁষে ওরা ছুটে চলেছে অজানায়। গুলির শব্দ যখন একেবারেই শোনা যাচ্ছিল না, তখন প্রীতম পায়ের গতি কমিয়ে দিল। হাঁপ ধরে গিয়েছে তার, একটু বিশ্রামের খুবই দরকার এখন। ওকে থেমে যেতে দেখেই জামি আর ইনায়াও থামলো। প্রীতম হাঁপাতে হাঁপাতে বলল, আপাতত সেফ, তবে এভাবে আর ছোটা যাবে না অন্ধকারে। এই অরণ্য এক ফুল ফুলাইয়া। দেখা গেল যে ঘুরতে ঘুরতে আমরা এখানেই চলে আসব। আমাদের আজ রাতটা একটু সেফ থেকে কাল ভোরে পথ খুঁজতে হবে। যদি ভুল না হই, লোকালয়ে খুঁজে পেতে বেশি বেগ পেতে হবে না। কিন্তু কোথায় থাকবো? অবাক হয়ে শোধালো জামি। প্রীতম আশেপাশে তাকালো, তারপর দম ফেলে বলল, ওই পাহাড়ে ওঠ। ইনায়া এতক্ষণ চুপ করেছিল, পাহাড়ের কথা শুনে আটকে ওঠার মতো করে বলল, পাহাড়? প্রীতম গম্ভীর গলায় বলল, কজ এখানে জঙ্গলে জন্তু খুরখুর করে, ওখানে সম্ভবত কিছুটা সেফ। তার উপর পাহাড়ের উচ্চতায় দাঁড়িয়ে থেকে লোকালয় সম্পর্কে কিছুটা ধারণা পাওয়া যাবে। ওরা দুজন প্রীতমের চুক্তি মেনে নিল সহজেই। এমনিতেও দুজনের মস্তিষ্ক কাজ খুব কম করছে ক্লান্তিতে। প্রীতমের পিছু পিছু এগিয়ে গেল দুজন, কিন্তু বাঁধল বিপত্তি। ইনায়া পাহাড়ের খুব কাছে এসে দাঁড়িয়ে পড়ল। প্রীতম ঘুরে তাকায়, মেয়েটা হাঁপাতে হাঁপাতে বলে ওঠে, আমি পারবো না, আর সত্যিই পারবো না। জামির বিরক্তি ধরে যাচ্ছে। এমনিতেই শত্রুর বোন হয়েও যথেষ্ট সহযোগিতা পেয়েছে। প্রীতম তখনও অবধি একটুও বিরক্ত হয়নি। প্রেরণা আহসানের ভাই কিনা, তার চেয়ে খুব ধৈর্য। ঠান্ডা গলায় বলল, কেন পারবে না? পা চলছে না আমার, আর হাউকিং করিনি কখনো, তার উপর সুরক্ষা নেই সাথে। প্রীতম চুপচাপ কিছুক্ষণ তাকিয়ে থেকে হুট করেই বলে উঠল, সুরক্ষা লাগবে না, আমার হাত শক্ত করে ধরে রাখো। কথাটা বলে প্রীতম নিজেই থতমত খেল। ইনায়া আবছা চাঁদের আলোয় প্রীতমের দিকে কয়েক মুহূর্ত চোখ ছোট ছোট করে তাকিয়ে থেকে বলল, আমি আপনার হাত ধরতে পারবো না।